বর্ষবরণের আয়োজনে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রকৃতিতে বসন্ত বিদায়ের আবাহন। গ্রাম বাংলায় ছেলে বুড়োদের নীল ষষ্ঠীর গীত। চৈত্র সংক্রান্তিতে গাজন, চড়ক আর লোকজ মেলার আয়োজন। শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ায়, মন্তব্য প্রণয় ভার্মার। রাজধানীতে নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশে ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব। প্রমাণ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। আমাকে চোখে আপনার স্কচটেপ বেঁধে একটা সানগ্লাস পরাই রেখে আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তাদের কবজায় নিয়ে নেয়। কোনো ধরনের সিসি ক্যামেরা, কোনো ফুটেজ আমরা পাই না। উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। কুষ্টিয়ায় কথিত পীরের আস্তানায় হামলার পর কয়েক জেলায় শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আবুল সরকার। ফুয়েল পাস অ্যাপ নিয়ে কিছুতেই কাটছে না জটিলতা। সার্ভার বিভ্রাটে ঢুকতে পারছে না গ্রাহক। ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইন। আমরা কালকে রাত 11টা থেকে এখানে দাঁড়াইছি, তখন থেকে ট্রাই করতেছি, ফুয়েল পাসের কার্ডই পাচ্ছি না, নেটওয়ার্কই জ্যাম। আমি ফুয়েল পাসটা এখন অ্যাক্টিভ করার জন্য লগ ইন করছি, কিন্তু এখন পর্যন্ত সার্ভার ডাউন দেখাচ্ছে। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের টানাটানি, জাহাজ চলাচলে অবরোধ কার্যকর করছে ওয়াশিংটন। সামরিক জাহাজ ঢুকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাত পোহালেই নতুন ভোরে নতুন আশা নিয়ে বাংলা নববর্ষ বাংলার দুয়ারে। প্রাণের এই উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ছায়ানটের আয়োজন আর বৈশাখী শোভাযাত্রা ঘিরে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শুধু রাজধানী নয়, সারা দেশে বৈশাখী আয়োজন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান র্যাব মহাপরিচালক। মোরগের ডাকে সকালে ঘুম ভাঙে কৃষকের, দিনের শুরু হয় গ্রাম বাংলার। এমন ঐতিহ্যের সঙ্গে কতটুকু পরিচিত শহুরে প্রজন্ম? প্রশ্নটা যখন দিনকে দিনে পরিসর বাড়াচ্ছে, তখন বৈশাখী শোভাযাত্রায় এবার মোরগের মোটিফ রেখেছে চারুকলা অনুষদ। শান্তির দূত পায়রা, ক্ষিপ্রতার প্রতীক ঘোড়া কিংবা হারাতে বসা লোকজ বাউলের একতারাও স্থান পাচ্ছে শোভাযাত্রায়। শেষ দিনের প্রস্তুতি নিয়ে দম ফেলার জো নেই অনুষদের শিক্ষার্থী শিল্পীদের। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, মূলত বিলুপ্তির পথে হাঁটা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে প্রজন্মের সেতু বন্ধনের চেষ্টা হবে নববর্ষের শোভাযাত্রায়। ভালোই চলছে, দ্রুত এখন কাজ করা লাগছে, কারণ আর মাত্র একদিন আমরা বলতে পারি না যে আছে। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারই শেষ পর্যায়ের কালার কোড দেওয়া বা পেপার পেস্ট যে কালারে যেটা হবে সেটা চলছে। বলতে কি আমরা শুরু থেকেই কাজ করছি, শেষ সময়ে কাজ করতে করতে বলা যায় অনেক প্রেশারের মধ্যেও আছি। আমরা কাজ করতে অবশ্যই ভালো লাগে, সবসময় ভালো লাগে। ওই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করি প্রতিবারই আসলে নতুন নতুন কোনো কিছু করতে এবং আরও বেশি জাঁকজমকপূর্ণ, আরও কীভাবে অন্তর্ভুক্তিটা বাড়ানো যায়, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, খুবই আরামে যেন আমাদের এই শোভাযাত্রাটি হয়, নিরাপত্তার সাথে। আর ওই দেখতে ভালো লাগার তো একটা ব্যাপার আছে। এই যে পয়লা বৈশাখ নতুন বছরকে আমরা স্বাগত জানাবো, তো সেই জায়গায় মনের দিক থেকে এবং চলাফেরার জায়গাগুলো আমরা বিবেচনা করি। আমরা এমনভাবে মোটিভগুলো নির্ধারণ করি যার কিছু না কিছু তাৎপর্য আছে, গুরুত্ব আছে।
প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে থাকবে বৈশাখের উৎসব। তাই তো নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো। সকালে রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করে র্যাব। প্রযুক্তি ডগ স্কোয়াড নিয়ে মহড়া দেয় সংস্থাটি। বাহিনী প্রধান জানান, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না র্যাব। অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলে ছায়ানটের বৈশাখের মূল আয়োজন ঘিরে চলছে কলাকুশলী ও শিল্পীদের শেষ দিকের প্রস্তুতি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি। নতুন কুড়ি পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের। তীব্র গরমে শরীর জোড়াতে ছেলে বুড়োরা দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্ম, শাপলারা। তার মাঝেই আকাশ কালো করে কাল বৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ, প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন শওকত মঞ্জুর শান্ত। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল। হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস। দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সবকিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। সবাই মিলে খেলতাম, পুকুরে গোসল করতাম, তাকায় থাকতাম যে বৃষ্টি হচ্ছে কখন হবে। আবার একটু শিল পড়লে আরো মজা হতো, শিলটা টুকায় টুকায় খেতাম। বড় ভাইরা যখন গাছে উঠতো, উঠে আম পাড়তো, তখন যা দাঁড়ায় থাকতাম, বলতাম কি ভাইয়া দে, না দিলে কিন্তু ইট মারবো। তুফান আসতো, ঝড় তুফান, প্রচুর আম পড়তো। হিসাব ছিল না যে এর গাছ ওর গাছ, মানে যে যেটা পারতো সেটাই নিত। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা কিছুই জানে না, কিছুই পায় না। ওরা কম্পিউটার, ফ্যাক্স ট্যাক্স এগুলো নিয়ে ব্যস্ত আছে। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসবো। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গে, আমায় ভুলা চাইরা যাইও না, বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি।
প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো। একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চোট মোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছে তো বাইরে রামসাম খাইছি। এখন বলা মানে মজা পাইতেছে না, পায় না। বাইরে বাইরে ঘরে বইরে থাকছি, বাইরে বইয়ে থাকছি, গরমের সময়। বয়োবৃদ্ধরা বলছেন তাদের শৈশবের সময় যেমন প্রলয়ঙ্করী ঝড় অথবা তপ্ত রোদ অনুভূত হতো, সেটি অনেকটাই ফিকে হতে শুরু করেছে। একই সাথে সেই সময়ের যেই আচারগুলো ছিল, বিশেষ করে পরব বা পর্ব অথবা চড়ক পূজা, তাকে ঘিরে বিভিন্ন মেলা, বৈশাখী মেলা, তার যেই একটা আবহ ছিল, সেগুলো অনেক অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছেন। বয়োবৃদ্ধরা অভিযোগের সুরেই বলেছেন তাদের শৈশবের যে আনন্দ আয়োজন, এখনকার শিশুরা সেই শৈশবের আনন্দ আয়োজন পাচ্ছে না। চৈত্র সংক্রান্তি, পুরনো আর নতুনের মাঝে বিদায় আর শুরুর এক অদ্ভুত সেতুবন্ধন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ২৫০০ নারায়ণগঞ্জ। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯:৩০ কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলবার্ট ফাসমার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয় এনজিওর বিষয়ক ব্যুরোর কার্যক্রম। এখন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। বিকেলে সেনাপ্রধান দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী। এ সময় তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। জানিয়েছেন শেখ হাসিনার সেদেশের অবস্থান বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণে জোর দিচ্ছে বাংলাদেশ। টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে, সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে ১,৫০০ মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক, সেটা ধরে রাখতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুদেশের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে জনগণ। যেসব এলাকায় কাজ করলে দুদেশের জনগণই লাভবান হবে, সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। এছাড়া দুদেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। How we can work together with Bangladesh Jatiyo Samsad to in capacity building domain, and also regular exchanges between members of parliament between the two countries, so that their interaction can help promote better understanding between the two countries and the people. আবারও আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর। আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং আরমান সাব্বির ও অ্যালেক্স সিমন গ্রুপের সংঘর্ষ হয় রবিবার। রায়ের বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অ্যালেক্স গ্রুপের প্রধান অ্যালেক্স সিমনকে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন, চান জড়িতদের উপযুক্ত শাস্তি। পুলিশ জানিয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রোববার বিকাল 4:30
রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশের 1 নম্বর গলি। এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে দেশীয় অস্ত্র দিয়ে এভাবে কোপানোর চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইমন গ্রুপ। দীর্ঘদিনের দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়। হত্যা, ছিনতাই সহ 18 মামলার আসামি এলেক্স ইমন। এলেক্স ইমনের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় প্রায় হত্যাসহ 18টি মামলা আছে। আসলে সে এলাকায় থাকে না, আমরা তাকে অনেকদিন ধরে খুঁজতেছি। সে হঠাৎ করে আসে এবং আমরা জানতে পারি যে সাভার এলাকায় থাকে। হুট করে আসে আবার চলে যায়। দীর্ঘদিন ধরে আমরা তাকে খুঁজতেছি অ্যারেস্ট করার জন্য। পুলিশ জানায়, একসময় মোহাম্মদপুরে বাস করতেন ইমন, তবে একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে ধামরাই গিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তুহিন, সাইদ ও রাব্বিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত চাপাতি, কাটার ও স্টিলের পাত। স্পট থেকে যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, মারামারির মামলা আছে, মাদকের মামলা আছে। নিয়মিত মামলা রুজু করব। আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। এই ঘটনার সহিত যে বা যারা জড়িত আমরা প্রত্যেকে আইনের আওতা নিয়ে আসবো। নিহতের স্বজনরা জানান, ইমন একসময় মোহাম্মদপুরে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন পারিবারিক কাজে তিনি মোহাম্মদপুরে যান। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। এখানে আসলে শ্বশুর বাড়ি মাছ নিতে, শ্বশুর মাছের ব্যবসা করে। মানে আমার 2টা নাতি এতিম বানাইছে, আমি তার বিচার চাই। আমার এই জোয়ান বয়স আমার ছেলের বউরে বিধবা বানাইছে, আমি তার বিচার চাই। আমার স্বামীর যারা মারছে ওরাও এরকম করে ফাঁসি দেখ, আমি চাই ওর জানি ফাঁসি হোক, বিচার চাই আমি। দিন দুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত মোহাম্মদপুরের বাসিন্দারা। এসব অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এমএ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি মঈনুদ্দিন মঈন সহ 7 জনকে আটক করেছে র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরে তারা ডাক্তার কামরুল ইসলামের কাছে 5 লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় আসামিরা চিকিৎসককে হুমকিও দেয়। গত 11 এপ্রিল শুক্রবার ঢাকার শ্যামলীতে ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় মানবিক চিকিৎসক কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থারও অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন হাসপাতালটির ইনচার্জ। চাঁদাবাজদের বিরুদ্ধে 0 টলারেন্স জানিয়ে যুবদলের কেন্দ্রীয় নেতারা অভিযুক্ত মঈনকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। চাঁদাবাজির মূল হোতা মঈনকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার করা হয় তার সহযোগী আরও 6 জনকে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা ডাক্তার কামরুল ইসলামের কাছে 5 লাখ টাকা দাবি করে আসছিল। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায় এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই। এদিকে রাজধানীতে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে র্যাব। যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাবো, তখন আমি তাদের গ্রেপ্তার করবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে যাত্রী ও চালক বেশে ছিনতাইয়ের মতো অপরাধ। নগরের গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং ভাড়ায় চালিত গাড়ি স্ট্যান্ডে এই চক্রের আনাগোনা বেশি। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। সব প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, যাত্রীদের অসচেতনতা এবং প্রযুক্তিগত তদারকির অপর্যাপ্ততার সুযোগ নিচ্ছে ছিনতাই চক্র। রিয়াজ রায়হানের রিপোর্ট। আমাকে চোখে আপনার স্কচ টেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে মাঝখানে ওরা 2 জন পাশে প্রাইভেট কারে রেখে তারা এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন দোকান থেকে পজ পারচেজের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে। এপ্রিলের 1 তারিখ কুড়িল বিআরটিসি বাস কাউন্টার থেকে গ্রামের বাড়ি যেতে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে ওঠেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আসাদুজ্জামান। সকালের 9টা নাগাদ গাড়িটি 36শে জুলাই এক্সপ্রেস ধরে কিছু দূর যেতেই বুঝতে পারেন ছিনতাই চক্রের খপ্পরে পড়েছেন। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং পুরোটা নিয়ন্ত্রণে নেয় ছিনতাইকারীরা। প্রাইভেট কারের গ্লাসগুলাকে আপনার বন্ধ করে তারপরে উচ্চস্বরে গান বাজিয়ে 300 ফিট রাস্তার মাঝে আমাকে হাত পা বেঁধে তারপরে মারধর করে
পরবর্তীতে আমার যে আপনার নেক্সাস পে এবং আমার যে কার্ডের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড তারা তাদের কবজায় নিয়ে নেয়। যমুনা টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতে ব্যাগ এবং মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি বেশ কয়েকটি জুয়েলারি ও কাপড়ের দোকান থেকে সেদিন সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা করে। ওই ব্যক্তি মাইক্রোবাসের সামনের আসনে ছিলেন এমনটা নিশ্চিত করেছেন ভুক্তভোগী। ব্যাংকের লেনদেনের তথ্য থেকে জানা যায় মিরপুর 10 ও 12 নম্বরের অন্তত 5টি বিপণী বিতান থেকে প্রায় 4.5 লাখ টাকার কেনাকাটা করা হয়েছিল, যার বেশিরভাগই স্বর্ণের গহনা। এছাড়া বিভিন্ন এটিএম বুথ থেকে আরও 60,000 টাকা নগদ উত্তোলন করে ছিনতাই চক্র। সব মিলিয়ে প্রায় 5,21,000 টাকা খুইয়েছেন ভুক্তভোগী। এবারে যেসব দোকান থেকে কেনাকাটা করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা যায় স্বাভাবিক ক্রেতার মতোই ছিল ওই ব্যক্তির আচরণ। উনি আসলো, একটা আংটি কিনলো, কেনার পরে কার্ডে ফাসিং করলো। ফাসিং করার সাথে সাথে আমি নাম্বারটা, আমাকে আপনি নাম্বারটা লিখে দেন। উনি আমার এখানে নাম্বারও লিখে দিচ্ছে, এই আর কি। পরবর্তীতে ওই যে ভিকটিম যে উনি আসছে, উনি আইসা বলতেছে নাম্বার তো এটা আমার। ও আইসা গহনা দেখতেছে পরে একটা আংটি পছন্দ হইলো ওনার। পছন্দ হওয়ার পরে দাম জিগাইলো, পরে এত টাকা বললাম, বলার পরে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে দেন। তো আমাকে 50,000 টাকার ভিতরে একটা আংটি দেখান। তো আমি দেখাইছি, আমি ওই দিন বাজার ছিল ওই বাজার অনুযায়ী 50,000 টাকার ভিতরে ওনাকে একটা আংটি দিয়েছি। উনি জাস্ট কার্ডে পজ করছে, আমরা এজ মেমো করে দিয়েছি, উনি চলে গেছে। দ্যাটস ইট। গেল কয়েক মাসে যাত্রী ও চালকের সাজা ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছেন এমন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে খিলক্ষেত থানায়। অপরাধ কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কয়েকজনকে আটকও করেছে পুলিশ। পাশাপাশি চক্রটি নিয়ন্ত্রণে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। কোনো ধরনের সিসি ক্যামেরা কোনো ফুটেজ আমরা পাই না, এবং গাড়ি এত দ্রুত গতিতে যায় যে কোনো উদ্ঘাটন করার মতো ক্লু পাওয়া অনেক কষ্টসাধ্য হয়। কোনো ঘটনা ঘটার পরে লোকগুলোকে আইডেন্টিফাই করার মতো, যারা ক্রিমিনালস তাদেরকে আইডেন্টিফাই করার মতো আমাদের তাহলে কিছু আমরা সুবিধা পাই, তথ্য পাই যদি এই রোডগুলোতে হাই রেজুলেশন ক্যামেরা একদম মাঝামাঝি বরাবর যদি লাগানো যায়। পুলিশ ও ভুক্তভোগীরা জানান সব কেড়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ে ধরে পূর্বাচলের নির্জন স্থানে ফেলে যায় ছিনতাইকারীরা, যেমনটা ঘটেছিল আসাদুজ্জামানের বেলায়ও। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে যেসব যানবাহন, মোটরসাইকেল বা প্রাইভেট কার চলাচল করে সেগুলোর যদি গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করা যায়, পাশাপাশি আরও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়, তাহলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার কেন্দ্রে যেসব অপরাধ সংঘটিত হয় সেটি নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে ভাঙচুর ও কথিত পীরকে হত্যার ঘটনার 2 দিন পার হলেও মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। শনিবার ফিলিপনগর এলাকায় কুরআন ও ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে। মারধরের শিকার হন 2 অনুসারীও। এই ঘটনার পর আজ শফি মণ্ডল সহ শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জ সহ কয়েক জেলায় বাউলদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। বেলা 11:20 তিনি জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে বের হন। কারা কর্তৃপক্ষ জানান, গতকাল জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই করা হয়। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়। আবুল সরকারের আইনজীবী জানান, গত বছরের 20 নভেম্বর ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয় তার মক্কেলকে। গত 5 এপ্রিল জামিন আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ 6 মাসের অন্তর্বর্তী জামিন দেন। লক্ষ্মীপুরে ছেলেসহ 3 জনকে কুপিয়ে জখমের পর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। পুলিশ জানায়, সকালে শহরের বাঞ্ছানগর এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনার সূত্রপাত। নিহত নাসির আহমদ চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। প্রায় 1 বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ নাসিরের ছেলে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাসির তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান সহ আরও একজন। এ সময় নাসির 3তলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ধারণা, নাসির মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমার ফাঁসের বাড়া দিয়া এরে দেখতেছি, মানে ইয়ে নিয়ে বাইরে দিতেছে, দাও নিয়ে আসতেছে ওই দিক থেকে। আমি বলি যে ভাই
কি সমস্যা হয়েছে, কি হয়েছে? হে আমারে কয় যে কি কই আবার আমারে দিছে কোপ। চিৎকার শুনে বাড়িতে দৌড় দিয়ে যায়, দেখি ওনার ছেলে গলায় হাত দিয়ে দৌড় দিতেছে। নীরবে আমরা সদর হাসপাতাল পাঠাই দিছি। পাঠা দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়িতে গেছি, যখন শুনছি আরেকটা আছে ঘরের রুমের ভিতরে কোবাই না, তাই ওরা বাইরে ঘুরে আনা যায়নি। গেছি আর উনি আমাদেরকে দাঁড়ালোয় একে একে 3-4 বার দৌড়াইছে। তার ছেলে এবং যাকে ফুটিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও 3 তলা থেকে দাসহ সে 3 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যাপারে এখন আমরা পোস্টমর্টম করছি এবং আমরা ঘটনাটা তদন্ত করব, তদন্ত করে আমরা আরও বিস্তারিত ব্যাপারে জানাতে পারব। জ্বালানি তেল পেতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারেও কমেনি ভোগান্তি। রবিবার থেকে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালুর কথা থাকলেও আওতায় এসেছে মাত্র 3টি পাম্প। এই দীর্ঘ লাইন আর ভোগান্তি যানবাহন মালিক ও চালকদের নিত্যসঙ্গী। সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। স্বস্তি দিতে ঘটা করে ফুয়েল পাসের কার্যক্রম শুরু করেছে সরকার, তাতে বিপত্তি আরও বেড়েছে। দীর্ঘ সময় সার্ভার ডাউন আর ধীর গতির কারণে নিবন্ধনই করা যাচ্ছে না। যারা নিবন্ধন করতে পেরেছেন তারাও বুঝতে পারছেন না কোন পাম্পে যাবেন। কারো কারো ক্ষেত্রে নির্ধারিত রিফুয়েলিং স্টেশনের দূরত্ব অনেক বেশি। প্রাইভেট কার, মাইক্রোবাসের জন্য এখনো এই ব্যবস্থা উন্মুক্ত নয়, তাই আগের মতোই ভোগান্তি তাদের। সাধারণ মানুষ বলছেন সরকারের তদারকি জোরদার করা গেলে কিছুটা স্বস্তি মিলত। জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন সহকর্মী আলামিন হক অহন। তিনি আছেন রাজধানীর আসাদ গেট এলাকায়। অহন, চাহিদা আর যোগান নিয়ে গ্রাহকরা কি বলছেন? অ্যাপ বিভ্রাট কি দূর হলো? দূর হয়নি, বরং এটি বেড়েছে। এই মুহূর্তে ফুয়েল পাস যে অ্যাপটি সেটি কার্যত অচল। আর চাহিদা যোগানের বিষয় যদি বলি, চাহিদা বেড়েছে, যোগান সেই তুলনায় কিছুটা হলেও কম। আমি যে ফুয়েল স্টেশনটিতে আছি সেখানকার ম্যানেজার, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। একটু যদি বলেন ফুয়েল পাসটা কেন অচল এই মুহূর্তে? অ্যাকচুয়ালি মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে কাজ করছে না। সার্ভার রিলেটেড ইস্যু আছে, কখনো লোডিং হয়, সময় বেশি নেয়। তো এটাকে আরও ফাস্ট করতে হবে। টেকনিক্যাল যে ত্রুটি যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো খুব দ্রুত শর্ট আউট করতে হবে, না হয় এই সার্ভিসটা দিতে বিলম্বনা বেড়ে যাচ্ছে, লাইন আরও লম্বা হয়ে যাচ্ছে। তো সংশ্লিষ্ট টিমকে আমি অনুরোধ করব এর দ্রুত যাতে কার্যকর করা যায়, তাহলে আমাদের কাস্টমার সার্ভিসটা আরও স্পিড বাড়ানো যাবে। হিমালয় মণ্ডল, আপনি বলছিলেন অপ্রীতিকর ঘটনা ঘটছে, কি ধরনের অপ্রীতিকর ঘটনা? তখনই আমরা এই সার্ভিস দিতে গিয়ে যখন লোডিং হয়, থাকে না সার্ভার, তখন তারা বিব্রতকর পরিস্থিতিতে বলে যে কেন তাহলে আমি অ্যাপস কেন ব্যবহার করব যদি আমার সেই লম্বা লাইনই থাকে। তো সেক্ষেত্রে তা বোঝাতে গেলে তারা মানতে চাচ্ছে না। বা অনেক সময় যদি আমাদের যখন ড্রাই হয়ে যায় কিংবা তেলের একটা তো মজুদ তো এক পর্যায়ে শেষ হয়, তখন এই পাবলিক বিশেষ করে বাইকাররা সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, বিব্রতকর পরিস্থিতি তৈরি করে পাম্পের মধ্যে এক ধরনের আইন শৃঙ্খলার মানে কি বলে বিব্রতকর পরিস্থিতি আমরা পড়ে যাই অনেক ক্ষেত্রেই। শুনছিলাম হিমালয় মণ্ডল এই পাম্প ম্যানেজার, তিনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকে আসলে তেমনই দেখে আসছিলাম যে ফুয়েল পাস অ্যাপটি কোনোভাবেই কাজ করছে না। অর্থাৎ সরকার ঘটা করে এর আয়োজন করলেও শেষ পর্যন্ত এই অ্যাপটি কেন কাজে লাগানো যাচ্ছে না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি এখন পর্যন্ত সরকারও যেন মুখে কুলু পেটেছে, কোনো কিছুই জানাচ্ছে না এই অ্যাপটি কিভাবে কাজ করবে, সেই বিষয়ে সমস্যার সমাধানের জন্য কোনো কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন যারা ভোগান্তিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরও। অহন, ধন্যবাদ আপনাকে। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমদানি নির্ভর জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই সৌর ও বায়ুবিদ্যুতের মতো টেকসই উৎস ব্যবহারে তাগিদ দেন তারা। বলেন এতে বছরে প্রায় 10,800 কোটি টাকা সাশ্রয় হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং সহজ শর্তে ঋণের দাবিও জানায় সংগঠনটি। একই সঙ্গে স্থগিত হওয়া 31টি সৌর বিদ্যুৎ প্রকল্প পুনরায় চালুরও তাগিদ দেন তারা। এক একটা গাড়িতে 40 থেকে 70 কিলোওয়াট আওয়ার আপনার এনার্জি স্টোরেজ করে এবং PCM দ্বারা এটা করা হয়, কন্ট্রোল করা হয়। আপনি দিনের বেলা গাড়ি চালালেন, রাতের বেলা আপনি আপনার বাসায় এনার্জি দিতে পারবেন। সো এইটা যদি অ্যাডপ্ট করা যায় তাহলে এটা তো খুব সহজ, আসলে এখন তো খুব কঠিন কিছু না। আলটিমেটলি এটা পলিটিক্যাল ডিসিশনের ইস্যুস। আমরা সরকারের সর্বোচ্চ লেভেল থেকে আমরা আশা করি যাতে করে তারা এটাকে উপলব্ধি করেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন। বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত থামবে না। এ সময় তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সেমিনারে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ও হাম নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু জাতির দুর্ভাগ্য এখন জুলাই সনদ, গণভোট ও সংস্কার নিয়ে আলোচনা করতে হচ্ছে। শহীদদের রক্তের সাথে আমাদের ওয়াদা বাস্তবায়ন করার জন্যে, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থামবে, এর আগে নয়। ১.৫ বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ৬২ জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। গত ১৫ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১৭৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঢাকা সহ ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমে রয়েছে জনবল সংকট। এ পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গরম বেড়ে যাচ্ছে, হাসপাতালে এই মুহূর্তে যে রোগীরা রয়েছেন তাদের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, এবং বিভাগের টিকাদান কর্মসূচির কি অবস্থা? শাওন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সব মিলিয়ে ১৫৩ জন রোগী, তারা হামের যে আইসোলেশন ওয়ার্ড এবং অন্য ওয়ার্ডগুলো রয়েছে ১০ এবং ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি কিন্তু রয়েছে। এবং এখন পর্যন্ত আজকে একজন রোগী মারা গিয়েছেন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ২,০৭,৭৫৭ জন শিশুকে হামের যে বিশেষ টিকা, সেটি রাজশাহী বিভাগের ৮টি বিভাগের রোগীদের দেওয়া হয়েছে। এবং এর মধ্যে রাজশাহী জেলায় শুধু গোদাগাড়ী উপজেলাতেই ২৮,০০০-এর বেশি টিকা, যে বিশেষ টিকা, সেটি দেওয়া হয়েছে। এবং ২০ তারিখ থেকে বিশেষ টিকা কিন্তু দেওয়া হবে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাকে কিন্তু সেটাই জানিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৪৯ জন এবং বেসরকারি হাসপাতালে সব মিলিয়ে মোট ৬২ জন রোগীর কিন্তু মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এবং এই মৌসুমে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৫৫৯ জন। হাসপাতাল কর্তৃপক্ষ যতটুকু দেখছি যে এখন পর্যন্ত যারা রোগীগুলো আসছেন তাদেরকে নানাভাবেই চিকিৎসা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং অনেকে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত ৩ দিন থেকে মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু ঘটেনি। আজকে শুধু একজন রোগী মারা গিয়েছে। এর আগেও আমরা দেখেছি প্রতিদিনই ২-৩ জন রোগী মারা গেলেও ৩ দিন থেকে কিন্তু মৃত্যুর যে বিষয়টি সেটি হয়নি। আরেকটি বিষয় বলে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ৩০ নম্বর ওয়ার্ডটি ছিল, সেই ৩০ নম্বর ওয়ার্ডে ৪০টি বেডে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে এবং পাশাপাশি অন্য অন্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা চলছে। এ বাদেও আইসিইউ যে শয্যা সংখ্যা সেটি বাড়ানো হয়েছে। ১২ শয্যার আইসিইউ থাকলেও শিশুদের জন্য এখন কিন্তু 18 শয্যার যে আইসিইউ সেটি যুক্ত করা হয়েছে। বলা যায় যে হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা থাকলেও কিন্তু আগের থেকে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই উন্নত করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শাওন, তারিক, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত রাত 12:30টার দিকে কার্ডিয়াক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়। এ সময় রোগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যেক দিনেই কিছু না কিছু রোগী মারা যায়, কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি যে কোনো রোগী মারা গেলেই
প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেছে। রুগী মারা গেলেই রুগীর লোকজন ডাক্তারদের উপরে অশালীন আচরণ করতেছে, ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে। আমাদের ইন্টার্নি ডাক্তাররা গতকাল রাত থেকে ধর্মঘট শুরু করেছে এবং তাদের ধর্মঘটের কারণে তারা কিন্তু এই হাসপাতালের মূল চালিকা শক্তি এবং তাদের ধর্মঘটে হাসপাতাল পরে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। কোর্ট ম্যারেজ খুবই পরিচিত দুটি শব্দ। বাস্তবে কোর্ট ম্যারেজ বলতে কি কোনো বিয়ে আছে? আইনজীবীরা বলছেন নেই। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিবাহ কিংবা পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটছে অহরহ। দীর্ঘদিন ধরে একটি চক্র অপ্রাপ্তবয়স্কদের ভুয়া কাগজপত্র বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কোর্ট ম্যারেজ চালিয়ে যাচ্ছে। বরাবরই তারা ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় এমন বিয়ের পরিণতি হচ্ছে অপমৃত্যু, বিবাহ বিচ্ছেদ সহ নানা অঘটন। ভালোবাসার টানে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঘর ছাড়েন ফেনী সদরের মাছিমপুর গ্রামের মাইমুনা আক্তার রিয়া। পাশের এলাকার আরিফ হোসেনের সাথে কথিত কোর্ট ম্যারেজের পর পাতেন সংসার। গেল ঈদুল ফিতরের দিন অস্বাভাবিক মৃত্যু হয় এক সন্তানের মা রিয়ার। এখনও জানা যায়নি আত্মহত্যা নাকি হত্যার শিকার 15 বছর 10 মাস বয়সী রিয়া। স্বামী আরিফ কারাগারে। তাদের বিয়ের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জেলা উপজেলার কাজী অফিসের রেজিস্টার বইতে। রিয়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ের ঘোষণা দেয়া হয়। এই বয়সে যদি বিয়েটা না হওয়ার সিস্টেম থাকতো তাহলে আর কেউ নিয়ে যেত না, আর আমার এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। যখন একটা ডকুমেন্ট দেখাইছে তাদের বিয়ে হয়েছে, তো আমি তো মেনে নিতে হবে, কারণ আমি বাবা। দুইটা বই আমি জব্দ করেছি, তার বালাম বই। 30/4/2024 সালে এখানে কোনো ধরনের বিয়ে পড়ানো হয় নাই। এখানে প্রাপ্তি স্বীকারের যে রসিদটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের বালামের কোনো মিল নাই, অর্থাৎ এটা একটা ফেক। দুইটা গ্যাজেট আমার সামনে আছে, এখানে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আমি আপাতত পাচ্ছি না। একটা বিয়েকে যখন স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ সরকারের এই আইন এবং বিধিমালা অনুসারে সেগুলা কাজীর কাছে গিয়ে রেজিস্ট্রি করতে হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত ধলিয়া ইউনিয়নের কাজী শিহাবুদ্দিন। বিষয়টি তুলে ধরার জন্য পরিচয় গোপন করে শিহাবুদ্দিনের কাছে ফোন দেন ইব্রাহিম। অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কাজীর সহযোগিতা চান তিনি। কোর্ট ম্যারেজের কথা বলে টাকা দাবি করেন কাজী শিহাবুদ্দিন। কাবিন হলো 7,000, 1,000, 8,000 আর হলো এমনি হলো সম্মানে। কোর্ট ম্যারেজ আর কোর্ট এফিডেভিট একই কেন? বয়স 16 হলে কোর্টে আর কোনো সমস্যা নাই কেন? কি আমার নাম জানি, কি জানি, আর এটা তো নাম নাই। এবার কাজীর মুখোমুখি যমুনা টেলিভিশন, তবে কিছুতেই স্বীকার করলেন না বেআইনি কাজে জড়িত থাকার কথা। আমি এরকম কোনো কোর্টে পাঠাইনি। একটু আগে বললেন যে পাঠিয়ে দিতেন। না, ওদেরকে বলি আমার পক্ষে সম্ভব না, আমাদের অন্য ব্যবস্থা করে। ফেনীতে কথিত কোর্ট ম্যারেজের ঘটনা ঘটছে অহরহ। ভুয়া বিয়ের আয়োজন করতে অসাধু কাজী ও আইনজীবী এবং তাদের সহকারীদের নিয়ে আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। আইনজীবীরা বলছেন নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বরকনে আইন অনুযায়ী বিয়ে হয়েছে মর্মে ঘোষণা দেন মাত্র। এর আগে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে হতে হবে। কাজীরা হাতে করে এক পাতা কাবিনের কাগজ নিয়ে আসে, সেইটাতে করি তারা সই করে দিতে, কিন্তু বাস্তবে কাবিন বালামে থাকে না, বালাম খুঁজি পাওয়া যায় না। এগুলো হচ্ছে ফলস কাবিন। এই জাতের ফলস কাবিন দিয়ে মানে হরহামেশাই নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে। নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ, লালসা এবং নৈতিক অবক্ষয়, এই তিনটার কারণে হচ্ছে। পুলিশ জানান, যেসব কম বয়সী মেয়ে নিখোঁজের জিডি হয় থানায়, তার বেশিরভাগই প্রেমঘটিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা। যারা হচ্ছে বিবাহের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি ডকুমেন্টগুলো চেক করার একটা সুযোগ করে দেওয়া হয় যে তাদের বয়স আদৌ 18 কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়া গেলে আমার মনে হয় অপ্রাপ্ত বয়স্কদের যে বিয়ে এটা কিছুটা হলেও রোধ করা সম্ভব, এবং এই যে পালিয়ে বিয়ে করা এই বিষয়টাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন ঘটনা প্রতিরোধে অসাধু কাজী ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারের।
আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির সব পথ বন্ধ করে তেহরানকে অর্থনৈতিক চাপে ফেলতে চায় ওয়াশিংটন। সেই লক্ষ্যেই দেশটির সব বন্দর অবরোধের সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উস্কানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবেলার ঘোষণাও দিয়েছে। লাগাতার হামলায়ও যখন অনমনীয় ছিল ইরান, তখন হুমকি ধামকি দিয়ে দেশটিকে আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা 21 ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে যুক্তরাজ্য নিশ্চিত করেছে হরমুজ অবরোধে মার্কিন উদ্যোগে অংশ নেবে না তারা। এই ইস্যুতে অন্য কোনো দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্রকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হাঙ্গেরিতে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে ইউরোপের রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে নতুন সমীকরণ। একই সাথে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ভিক্টর অরবান ক্ষমতা হারালেন দীর্ঘ 16 বছর পর। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিটার মাজিয়ারের নেতৃত্বাধীন নতুন শক্তি তিসজা পার্টি। বিশ্লেষকরা বলছেন, এই ফল শুধু হাঙ্গেরিতেই নয়, বড় প্রভাব ফেলবে পুরো ইউরোপের রাজনীতিতে। দানিউবের তীরে মানুষের ঢল, নতুন যুগে প্রবেশ করল হাঙ্গেরি। দীর্ঘ 16 বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশটি। 80% ভোটার উপস্থিতির নির্বাচনে ইতিহাস গড়েছেন পিটার মাজিয়ার। ভূমিধস বিজয় পেয়েছে তার নেতৃত্বাধীন নতুন শক্তি তিসজা পার্টি। 199 আসনের পার্লামেন্টে নিশ্চিত করেছে 137টি আসন। নিরঙ্কুশ এই বিজয়ের মধ্য দিয়ে সংবিধান সংশোধনের সুযোগও পাচ্ছে বিজয়ীরা। উচ্ছ্বসিত, আবেগ আপ্লুত সমর্থকরা, নেচে গেয়ে চলছে উল্লাস। দারুণ। দীর্ঘ সময় ধরে এই দিনের অপেক্ষা করেছি। ইউরোপের সবকিছু বদলে দেবে এটা, সবকিছু। 16 বছর ধরে এই দেশ স্বৈরশাসনের আওতায় ছিল। দেশবাসীর জন্য এটা বড় একটি মুহূর্ত। বিভাজন নয়, ঐক্যবদ্ধ হাঙ্গেরি চান সমর্থকরা। খুবই আনন্দিত। আশা করছি নতুন প্রধানমন্ত্রী পুরো দেশবাসীর নেতা হবেন। নিশ্চিতভাবে এটা পরিবর্তন, অতি প্রয়োজনীয় পরিবর্তন। 16 বছর একই শাসনে থাকার পর এই পরিবর্তন খুব দরকার। দুর্নীতি দমন এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন পিটার মাজিয়ার। বিজয়ের ভাষণে বললেন, এবার ইউরোপের অংশ হবে মুক্ত হাঙ্গেরি।
আমার উপর বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা। হাঙ্গেরির মানুষ ইউরোপ এবং মুক্ত হাঙ্গেরির পক্ষে রায় দিয়েছে। আবারও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শক্তিশালী মিত্র হব আমরা। আমি হাঙ্গেরির সব মানুষের প্রধানমন্ত্রী হতে চাই, এমনকি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও। বিশ্লেষকরা বলছেন এই ফলাফল শুধু হাঙ্গেরিতেই নয়, প্রভাব ফেলবে পুরো ইউরোপীয় ইউনিয়নে। এতদিন ইউরোপে ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন অরবান। হাঙ্গেরির ক্ষমতার পালাবদলকে তাই রুশ প্রেসিডেন্টের জন্য কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা যায় অরবানের বিদায়ে ইইউর সাথে দূরত্ব কমবে বুদাপেস্টের। ছাড় পাবে ইউক্রেনকে অর্থ সহায়তায় ইইউর $90 বিলিয়ন বিল। অরবানের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে হাঙ্গেরি পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরও অবশ্য শেষ রক্ষা হলো না। 1.5 দশকের বেশি সময় পর গদি হারালেন একযোগে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বন্ধু বলে বিবেচিত ভিক্টর অরবান। পশ্চিমা ডানপন্থীদের জন্য শকওয়েভ হলেও পিটারের বিজয়ে উচ্ছ্বসিত ইউরোপীয় নেতারা। ডরোথি তাস্টিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।